ব্যস্ততা শুরু হচ্ছে দেশি ক্রিকেটারদের সামনে পাকিস্তানের বিপক্ষে সিরিজ। তার আগে হাই পারফরমেন্স টিম আজকে যাচ্ছে অস্ট্রেলিয়াতে, অন্যদিকে বাংলাদেশ টাইগার্স টিম যাবে চট্টগ্রামে। সে নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল। দেবব্রত পাল, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলাযোগে। দেখছিলাম আমরা আসলে টি-20 ওয়ার্ল্ড কাপের পর মূল ব্যস্ততাটা শুরু হচ্ছে আজকে থেকে। আজকে এইচপি টিম যাচ্ছে অস্ট্রেলিয়াতে, অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট যে সিরিজটা আছে সেটার প্রস্তুতির জন্য চট্টগ্রামে যাচ্ছে আরও একটা দল, সেখানে জাতীয় দলের টেস্ট ক্রিকেটাররাও আছেন। সব মিলিয়ে এই ব্যস্ততা নিয়ে আপনার কি বিশ্লেষণ? দেবব্রত পাল, আপনাকে স্বাগত একাত্তরের খেলাযোগে। যেটা আসলে বলছিলাম যে আজকে থেকে মোটামুটি শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যস্ততা। এইচপি টিম অস্ট্রেলিয়াতে যাচ্ছে, অন্য আরেকটা দল যাচ্ছে চট্টগ্রামে, সেখানেও পাকিস্তানের বিপক্ষে যে টেস্ট সিরিজটা আছে সেখানে প্রস্তুতিটা শুরু হবে। এ নিয়ে আসলে আপনার কি বিশ্লেষণ? না, এইচপি টিম কিন্তু আজকে অনেকদিন পর কিন্তু একটা ট্যুরে যাচ্ছে এবং এই ট্যুরটা কিন্তু আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার মতো জায়গায় আপনি 3 ফরম্যাটে খেলবেন এবং এই টিমে কিন্তু আপনি যদি দেখেন এইচপি টিম আমরা সাধারণত দেখি যে বিলো 22 ইয়ার্স বা 23 ইয়ার্স ক্রিকেটাররা যাচ্ছে, কিন্তু এখানে দেখবেন যে আমাদের ন্যাশনাল টিমের কয়েকজন ক্রিকেটারও কিন্তু যাচ্ছে। তো এই ট্যুরটা কিন্তু আপনি যদি দেখেন আমাদের পাইপলাইন ক্রিকেটার তৈরিতে এবং ক্রিকেটারদের জন্য যে অস্ট্রেলিয়ার সঙ্গে একটি পরিবেশ এবং ওই পরিবেশটিতে নিজেদেরকে সমন্বয় করে নেওয়ার জন্য ট্যুরটি খুব ইম্পর্টেন্ট। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে যে 2027 কে কেন্দ্র করে এই ট্যুরটি আবর্তিত হচ্ছে। তো শুধুমাত্র 2027 নয়, আমি মনে করি যে সামগ্রিক অর্থেই অস্ট্রেলিয়ার মতো একটি জায়গায় আপনি যখন অপোনেন্ট টিম যখন খুব ভালো হবে তাদের সঙ্গে কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলবেন এবং এইচপি টিমের মতো আগামী যারা প্রতিভা, যারা ন্যাশনাল টিমকে সার্ভ করবে তারা যখন খেলবে, ডেফিনেটলি এই ট্যুরটি কিন্তু অত্যন্ত গুরুত্ববহ। নিশ্চয়ই। এবছর বাংলাদেশে আসলে অনেকগুলো টেস্ট ম্যাচ আছে। আমরা দেখছিলাম যে 2023 সালে বাংলাদেশ টেস্ট আর টি-20তে সামহাও খুব ভালো করে ফেলেছিল, কিন্তু এরপরে আমরা আবার দেখেছি যে দুটাতেই আবার পতনও দেখেছি। টেস্টে আসলে আমরা টি-20তে যেমন এখনও সেই ইন্টেন্সিটিটা রপ্ত করতে পারিনি, অন্যদিকে টেস্ট সিরিজ যখন শুরু হয় তখন আবার আমাদের কাছে সামহাও মনে হয় আমরা টেস্ট খেলতে ভুলে গেছি, এখানে এসে কেন ইন্টেন্ট আবার অন্যরকম হয়ে যাচ্ছে। এই সমস্যাটার সমাধান একেবারে অনেক দিন থেকে, এটার কি সমাধান আসলে যে এতগুলো টেস্ট আছে সেই জায়গায় খুঁজে পাওয়া যাবে কিনা, বা এই সমস্যা নিয়ে এতগুলো টেস্ট খেলা সেটা একটা বাড়তি চ্যালেঞ্জ কিনা? ডেফিনেটলি আপনি যেটা শেষে বলেছেন যে আমাদের তো ডোমেস্টিক ক্রিকেটে নানান সমস্যা রয়েছে যা আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আপনার আগস্টে আপনার দুটো টেস্ট খেলে পাকিস্তান যাচ্ছে, তারপর সেপ্টেম্বর অক্টোবরে ইন্ডিয়া, তারপর ওয়েস্ট ইন্ডিজ। তো সবকিছু মিলিয়েই কিন্তু এবছর আমাদের টেস্টের সংখ্যাও বেশি। তো আমরা বারবার বলছি আমরা ডোমেস্টিক ক্রিকেটকে যত বেশি আপনার ন্যাশনাল লিগ, ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং বিসিএল এই জায়গাগুলোতে আমরা যত বেশি কম্পিটিটিভ ক্রিকেট করে তুলতে না পারবো, আমাদেরকে কোয়ালিটি ক্রিকেট আমরা পরিবেশ তৈরি করতে না পারবো, ততদিন পর্যন্ত কিন্তু আপনার এটাকে আমাদেরকে কিন্তু টেস্ট আঙিনায় আমাদেরকে অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আপনি দেখেন পাকিস্তান এগেনস্টে এবং ইন্ডিয়ার এগেনস্টে এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে, যদিও আমাদের কন্ডিশন এবং উইকেট আমাদের জন্য ভেরি সিমিলার থাকবে, আমরা যেরকম উইকেটে খেলি স্বভাবতই। ওয়েস্ট ইন্ডিজেও কিন্তু তাই হচ্ছে। তারপরেও আপনি দেখবেন যে আমাদেরকে অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আপনি যদি আমরা আগস্টে যদি আমরা পাকিস্তান ট্যুর করি, ওর আগে কিন্তু আমাদের হয়তোবা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটাও কিন্তু আমরা খেলে যেতে পারবো না। চিটাগাংয়ে ইতিমধ্যে টাইগারদের ক্যাম্পও শুরু হয়ে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে শুধুমাত্র প্র্যাকটিসের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদেরকে যেতে হবে। হয়তোবা প্র্যাকটিস ক্যাজুয়ালে প্র্যাকটিস ম্যাচও থাকতে পারে। তো আসলে এটা ডিপেন্ড করছে আমাদের প্রিপারেশনটা কেমন হয়, আর রাতারাতি আমরা অনেক কিছুই করতে পারবো না। আমাদেরকে টেস্ট ক্রিকেটে আরো দেশের সংস্কৃতি, আমরা যেহেতু গত 22 বছর 2 যুগে আমরা উত্তরণের ব্যবস্থা করতে পারিনি, তাই টেস্ট ক্রিকেটে ভালো করাটা আমার কাছে মনে হয় আমাদের আরো পর্যাপ্ত সময়ের প্রয়োজন।
নিশ্চয়ই পর্যাপ্ত সময়ের প্রয়োজন। সময় তো আসলে দেবব্রত পাল পার হয়েই যাচ্ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ সব সময় একদম শেষের দিকে থেকে সেই টুর্নামেন্টটা শেষ করে, যেখানে অন্যান্য দলগুলোর মধ্যে আসলে এত বেশি কম্পিটিশন থাকে। রিসেন্টলি নিশ্চয়ই শুনেছেন রবি শাস্ত্রী বলছিলেন যে টেস্টে আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপে এতগুলো দলের দরকারও নেই, সেই দলগুলোকে যেন আরও কমিয়ে আনে, তাতে যেন টুর্নামেন্টটা আরও বেশি জমজমাট হয়। কারণ যেসব দুর্বল দলগুলো সেখানে খেলে সেখানে সেই কম্পিটিটিভনেসটা থাকে না। এই যে এই ব্যাপারটা, এটা তো আসলে মোটামুটি আমাদের মতো যেসব দল আছে তাদেরকে ইঙ্গিত করেই বলা যে তারা টেস্ট ক্রিকেটের সৌন্দর্যটাকে নষ্ট করছে। অন্যদিকে অন্যান্য বড় দলগুলো তারা আবার বিশ্বাস করে যে টেস্ট হচ্ছে ক্রিকেটের অভিজাত একটা ফরম্যাট এবং এটাই শিখে তারপর বা এটাই আসল ক্রিকেট। আমরা কেন আসলে আসল ক্রিকেটটাকে অবজ্ঞা করি এবং সেটাকে কেন এখনো রপ্ত করতে পারিনি, এবং এই যে মর্যাদার যে ব্যাপারটা সেটা কি আসলে আমাদের যে ক্রিকেটার তাদের মধ্যে আসলে থাকে না সেই কারণে, নাকি অন্য আর কি কারণ? আপনি যদি মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে চান, আপনাকেও সেরকম ভাবেই তৈরি হতে হবে, আপনাদেরকে মর্যাদা পূর্ণ করে গড়ে তুলতে হবে। প্রতিবার বলি, আমরা গত 2 যুগে আমরা সেই মর্যাদা পূর্ণ করে নিজেদেরকে গড়ে তুলতে পারিনি, যে জায়গায় যে কারণেই আজকে আমাদের এই অবস্থান, এই প্রশ্নগুলো আসছে। রবি শাস্ত্রী বলেছেন এবং আইসিসি ক্রিকেট কমিটিতে আমি যতদূর জানি এগুলো নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনায় আমি কিন্তু আসলে সত্যিকার অর্থে কি, এখন কিন্তু আপনি ওয়ার্ল্ড কিন্তু একটি বিশ্বায়নের সময়ে খুবই প্রতিযোগিতাপূর্ণ একটি জায়গায় আপনাকে অবস্থান করতে হবে। টেস্ট যদি কম্পিটিটিভ না হয়, টেস্ট যদি 5 দিনে না যায়, তাহলে কিন্তু আপনার দর্শকরা কিন্তু মাঠে আপনার খেলাটা কিন্তু টিভি সেটের সামনে বসে দেখবে না, তারাও এনজয় করবে না। তো আপনি যদি দেখেন গ্লোবাল মার্কেটিং বলি বা রেভিনিউ জেনারেট করার কথা বলি, সবকিছু ক্রিকেটের সৌন্দর্যের কথা বলি, সবকিছুতেই কিন্তু আপনার প্রতিযোগিতাটা কিন্তু থাকতে হবে। তো আমি কিন্তু এই সিদ্ধান্তের সঙ্গে একমত যে অন্তত 7 থেকে 8টি টিম নিয়ে একটি স্তর করা আর বাকি 4 থেকে 5টা টিম নিয়ে রেলিগেশন চালু করা, তাতে কিন্তু আপনার কি হয় যে কম্পিটিটিভনেসটা থাকে নিচে। এখন আপনি যদি বাংলাদেশ যদি চিন্তা করে বা অন্যান্য আফগানিস্তান চিন্তা করে, আয়ারল্যান্ড যদি চিন্তা করে, আমরা খারাপ করলেও কিন্তু আমরা তাদের সঙ্গে কম্পিটিটিভ ক্রিকেটে থাকবো, এটা কিন্তু আসলে হয় না। আপনি আমাদের ডোমেস্টিক ক্রিকেট দেখেন, রেলিগেশন প্রসেস থাকা মানে কিন্তু আপনার প্রতিযোগিতাটা থাকা। হ্যাঁ, আপনার ডেফিনেটলি আমাদের টেস্ট স্ট্যাটাস ডেফিনেটলি সবারই থাকবে, বাট দ্বিস্তর বিশিষ্ট যদি টেস্ট ক্রিকেট টুর্নামেন্ট হয় তাহলে ডেফিনেটলি এটা অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ হবে এবং নিচের সারির টিম যারা থাকবে তাদেরও উপরের সারিতে যাওয়ার জন্য কিন্তু একটা ইগারনেসটা থাকবে। তো আমার কাছে মনে হয় বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে টেস্ট স্ট্যাটাস অক্ষুণ্ণ রেখে প্রতিযোগিতাপূর্ণ করে তুলবার জন্য যে দ্বিস্তর বিশিষ্ট আপনার টেস্ট ফরম্যাটের কথা বলা হচ্ছে, আমি এটাকে যৌক্তিক বলেই মনে করি। নিশ্চয়ই। তারপরেও যদি আসলে যারা আছে রেলিগেশন জোনের বা নিচের সারির দলগুলো, তারা যদি নিজেদেরকে আর একটু বেশি প্রতিযোগিতায় ইনভলভ করতে পারে। আমাদের বাংলাদেশের কথাই যদি ফিরে আসি, আমরা আসলে সবসময় আক্ষেপ করেই বলি, বা এই যে এইচপি দলটা অস্ট্রেলিয়াতে যাচ্ছে, মানে অস্ট্রেলিয়াতে তো জাতীয় দলই ট্যুর করার সুযোগ পায় না, এবং সেটা নিয়ে আমরা অনেক আক্ষেপ করি যে কেন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দল আমাদেরকে ইনভাইট করে না। ইনভাইট কি আসলে করার মতো থাকে কিনা, যেটা আসলে আপনি বলছিলেন যে 5 দিনের টেস্ট আমরা 5 দিনে টেনে নিয়ে যেতে পারবো কিনা, সেই গ্যারান্টি আসলে দিতে পারে না। সেখান থেকে তো সব দিক থেকেই যে চাকচিক্যটা সেটা হারায়। সেখান থেকে আসলে আমাদের যে এক্সপেকটেশন সেটা ফুলফিল করতে গেলেও তো নিজেদেরকে আসলে প্রুফ করতে হবে যে আমরা আসলে ডিজার্ভ করি এবং আমাদেরকে ইনভাইটেশনটা পাঠাতে হবে। আপনি যদি আমাদের টেস্ট পারফরমেন্স দেখেন, আমরা কিন্তু হোমে মোটামুটি ভালো টেস্টেই খেলছি, বাট এবার যদি আপনি স্কেডিউল গুলো দেখেন, অ্যাওয়েতে কিন্তু আমাদের অনেক ট্যুর কিন্তু রয়েছে। তো বাংলাদেশ কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবে এবং আমাদের যে সাম্প্রতিক সময়ে আমাদের যে পারফরমেন্সের ধারাবাহিকতা, সেই জায়গা থেকে যদি আমরা নিজেদেরকে আপগ্রেড করতে না পারি, আমাদেরকে সত্যি অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে। তো টেস্ট আঙিনায় কিন্তু আপনার যে ধৈর্য, আপনার যে টেকনিক, হ্যাঁ, সবকিছু মিলিয়ে কিন্তু আপনার একটা পরিপূর্ণ ক্রিকেট হচ্ছে আপনার টেস্ট ক্রিকেটে। তো আমরা যদি ওই জায়গায় পৌঁছাতে চাই, এই যে আপনি পাইপলাইনের কথা বলেন, এইচপি, এখন একদিনে তো একটি ট্যুর দিয়ে তো আর হবে না। আপনি দেখেন গত 15 বছরে আমাদের এইচপি টিম কতগুলো ট্যুর করেছে, আমাদের এই টিম কতগুলো ট্যুর করেছে, ধারাবাহিকভাবে কিন্তু আমরা খুব বেশি ট্যুর কিন্তু করিনি। কাজে এই যে পাইপলাইনের যে প্রস্তুতি, এটাও কিন্তু সঠিকভাবে কিন্তু হচ্ছে না। তবে দীর্ঘদিন পরে যে শুরুটা হচ্ছে, সেই শুরুর যাত্রাটাকে অবশ্যই অভিনন্দন জানাই। তবে এইগুলো যেন ধারাবাহিকভাবে থাকে। আর ট্যুরগুলোর ব্যাপার হচ্ছে কি, ট্যুরগুলো তো আপনার অবস্থানের প্রেক্ষিতেই কিন্তু নির্ণীত হয় ট্যুরগুলো, সেই সঙ্গে আপনার কূটনৈতিক তৎপরতা খুবই ইম্পর্টেন্ট।
তো আমরা যদি ইন্ডিয়া বলি, পাকিস্তান বলি, শ্রীলঙ্কা বলি, ইংল্যান্ড বলি, অস্ট্রেলিয়া বলি, সবার সঙ্গে যদি আমাদের কূটনৈতিক তৎপরতাগুলো ভালো থাকে তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনি দেখেন আফগানিস্তানের সঙ্গে আমাদের যে এফটিপিতে যে ট্যুরগুলো ছিল, বায়োল্যাটারাল সিরিজে যে ট্যুর ছিল, আমরা সেটাও কিন্তু আমরা বাতিল করেছি। তো সবকিছু মিলিয়ে আমরা এই বছর আমার কাছে মনে হয় আপনি যেটা বলেছেন যথার্থ বলেছেন, এই বছর আমাদেরকে টেস্ট ক্রিকেটে যেহেতু অ্যাওয়েতে আমাদের অনেক বেশি ম্যাচ, আমাদেরকে অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। নিশ্চয়ই চ্যালেঞ্জের মুখোমুখি হতেই হবে। আমরা যখন আসলে টি-20তে কেন বাংলাদেশ ভালো করতে পারে না সেই সময় আপনারা আসলে সবসময় বলেন যে, বা একটা অবজারভেশন দেন যে শুধু বিপিএল নয়, আরও যদি কোনো ঘরোয়া টুর্নামেন্ট টি-20-র ফর্মেট যদি চালু করা যায় কোনো প্রতিযোগিতা, তাহলে কিন্তু আমরা হয়তো নিজেদেরকে আরও বেশি মানে প্রিপারেশনটা নিয়ে আমরা হয়তো অন্য দেশগুলোর সাথে টি-20 খেলতে যেতে পারবো। একই সাথে তো আসলে টেস্টের বেলায়ও এই কথাটা বলা চলে। আমাদের তো আসলে ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেভাবে 4 দিনের বেশি তো আমাদের আসলে খেলাই নেই, মানে যেখানে 5 দিন আমরা খেলতে হয় ইন্টারন্যাশনালি, সেখানে আমাদের ঘরোয়া ক্রিকেট হচ্ছে 4 দিনের। এই জায়গাটা আসলে করণীয় কি আছে, বা টেস্ট ক্রিকেটকে কম্পিটিটিভ করতে গেলে আমাদের কি এখানে অন্য আরও টুর্নামেন্ট আসলে চালু করা যায় কি না? এই বছর কিন্তু ম্যাচ সংখ্যা কিন্তু বাড়তেছে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে এই বছর ম্যাচ সংখ্যা বাড়তেছে। বিসিএল এর ফরম্যাটটা কি হয় এখনো মনে হয় চূড়ান্ত ভাবে আমি জানি না বিসিএল এর ফরম্যাটটা। তো এই বছর ম্যাচ বাড়তেছে, ম্যাচের সংখ্যা যদি আরেকটু বাড়ে ডেফিনেটলি এটা কিন্তু ভালো। তো আর আপনি যেটা বলছেন যে ফার্স্ট ক্লাস ক্রিকেট কিন্তু আপনার 4 দিনের ম্যাচেই কিন্তু হয় ওয়ার্ল্ডের সব জায়গায়। তো এটার সঙ্গেই আমাদেরকে রপ্ত করতে হবে, এবং টেস্ট ক্রিকেটটা আমরা 5 দিনেই তো আমাদেরকে খেলতেই হচ্ছে। তো সবকিছু মিলিয়েই যে এই যে এইচপি টিমের কথা বললেন, এইচপি টিম আমি আরেকটা কথা বলি আপনি দেখেন ওয়ার্ল্ড কাপের পর যখন ইন্ডিয়ান টিম জিম্বাবুয়ের এগেইনস্টে খেলেছে, ওরা কিন্তু আরেকটা নতুন টিমে টি-20 টিম কিন্তু পাঠাতে পেরেছে। আমাদের কি সক্ষমতাটা রয়েছে যে একেবারে নতুন একটা ফ্রেশ টিম আমরা পাঠিয়ে দিতে পারি? তো ওদের পাইপলাইনে প্রচুর প্লেয়ার রয়েছে, ওরা ইচ্ছা করলে কিন্তু আপনার টেস্টেরও আরেকটা বিকল্প টিম কিন্তু তারা করতে পারে যেরকমটা টি-20 করেছে। তো আমরা যতদিন পর্যন্ত টেস্ট, টি-20 এবং ওয়ানডে এই 3 ফরম্যাটে যদি আমরা ভিন্ন টিম করবার মতো কোয়ালিটিস প্লেয়ার না পাই, আমরা ততদিন পর্যন্ত আমাদেরকে অনেক বেশি সাফার করতে হবে। পাইপলাইনের কথা বলছিলেন, আপনাকে একটু আসলে থামাতেই চাই। পাইপলাইনে তো আসলে প্লেয়ারের অভাব নাই, কিন্তু তারা পারফর্ম করতে পারার মতো সেই জায়গায় পৌঁছেছে কিনা, যেটা আসলে আপনি বললেন ভারতের দলটা তারা তো আগেই ঘোষণা করেছিল যে এই দলটাই যাবে জিম্বাবুয়েতে খেলতে, সেটা হারুক জিতুক যা খুশি তা হোক, সেরকম একটা যে কনফিডেন্স তাদের মধ্যে ছিল। এর আগেও আমরা দেখেছি হার্দিক পান্ডিয়ার নেতৃত্বেও তো এর আগে তারা অ্যাওয়ে সিরিজ খেলতে গিয়েছে, সেটা তো আরও অনেক আগের ঘটনা। তো তাদের তো পাইপলাইনেও প্লেয়ার আছে, তাদের রেডি টু প্লে প্লেয়ারও আছে, আমাদের আছে কিনা? আমি যেটা বলতে, পাইপলাইনে তো আমাদের প্রচুর প্লেয়ার রয়েছে, বাট ন্যাশনাল টিমে পারফর্ম করবার মতো সেই কোয়ালিটিস প্লেয়ার কিন্তু আমাদের স্বল্পতা রয়েছে। আমরা এই জায়গাটাই কিন্তু কথা বলি। আপনি ন্যাশনাল টিমে আসা মানে কি ইউ হ্যাভ টু পারফর্ম ইউ হ্যাভ টু পারফর্ম। আজকে যদি আপনার জায়গায় একজন নতুন কাউকে নেওয়া হয়, তাকে কিন্তু দিনের শুরুতে কিন্তু পারফর্ম করতে হবে। গত 2 বছর 5 বছর যাবত যে পারফরমেন্সটা করছে, তার কাছেও কিন্তু প্রত্যাশাটা আমাদের ওই রকমই থাকবে। কাজে ন্যাশনাল টিমে এখন তামিম ইকবালের জায়গায় যিনি আসবেন, সাকিবের জায়গায় যিনি আসবেন, তাকে কিন্তু আমরা চাইবো প্রথম দিন থেকে সেই পারফরমেন্সটা করতে। কাজে যে ন্যাশনাল টিমে গড়ে ওঠার মতো একটি প্রস্তুতি নিয়ে যারা গড়ে ওঠে, হ্যাঁ, আমরা সেরকম প্লেয়ারই কিন্তু ন্যাশনাল টিমে দেখতে চাই। সেই প্লেয়ারের আপনার অভাবটা পরিলক্ষিত হয় আমাদের পাইপলাইনে কোয়ালিটিস প্লেয়ারের, যে কারণে কিন্তু আমরা সাফারটা করছি। কাজেই আমার কথাটা হচ্ছে এটাই যে আমরা যদি মিনিমাম আপনার 40টা প্লেয়ার যদি আপনি প্রোভাইড করতে না পারেন, এখন বর্তমান প্রেক্ষাপটে যদি আপনার হাতে 40 জন কোয়ালিটিস প্লেয়ার না থাকে, দ্যাট মিনস প্রায় 3টা টিমের মতো, তাহলে কিন্তু আপনাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে অবশ্যই সাফার করতে হবে। আপনি 3 ফরম্যাটে খেলবেন, এফটিপি গুলো যদি আপনি দেখেন, আপনার রাশ স্কেডিউল অনেক ম্যাচ, কাজে মিনিমাম 40টা প্লেয়ার কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে, কোয়ালিটিস প্লেয়ার যারা ন্যাশনাল টিমের জন্য একেবারে পরিপক্ক হয়ে গড়ে উঠেছে। আপনি যখন এই প্লেয়ার নিয়ে থাকবেন, তখনই আপনি টেস্টের মতো মর্যাদাপূর্ণ আসন বলেন, ওডিআই বলেন, টি-20 বলেন, আপনি পারফর্ম করতে পারবেন। একেবারেই তাই। কিন্তু আমাদের আসলে দেখা যায় যে আমরা ন্যাশনাল টিমের জন্য একটা ফরম্যাটের জন্য স্কোয়াড দিতে পারি না, এবং সেখান থেকে যদি কেউ ইনজুর্ড হয়ে যায়, তাকে কে আসলে রিপ্লেস করবে সেটাই আমরা খুঁজে পাই না। আমাদের আসলে এখন এত খারাপ অবস্থা, অথচ আমাদের যাদের সাথে আমরা কম্পিটিশনে নেমেছি তারা আসলে অনেক দূরে এগিয়ে গেছে। তারপরে প্রতিদিনের মতো প্রত্যাশা করতে চাই নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটের এই চিত্রটা বদলাবে, আমরা নিশ্চয়ই ভালো কিছু নিয়ে আলোচনা করতে পারবো। দেবব্রত পাল, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।